আপামর বাঙালির বেদনার ইতিহাস বুকে নিয়ে আজও কাঁদে সেই পলাশীর যুদ্ধক্ষেত্র। সত্যি ভাবলে একটা গায়ের মধ্যে আলাদা শিহরণ দিয়ে উঠছে। গাছের ফাঁক দিয়েই দেখা যাচ্ছে সেই পলাশীর যুদ্ধক্ষেত্র। সত্যি অজানা একটা ইতিহাসের সন্ধানে আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো একটু একটু করে যাওয়া যাক পলাশী সেই মনুমেন্টের উদ্দেশ্যে। তো চলো। দেবদারু গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পলাশীর সেই যুদ্ধক্ষেত্র। আজ থেকে 250 বছর আগে এখানেই কিন্তু পলাশীর যুদ্ধ হয়েছিল। বাঙালির স্বাধীনতার শেষ সূর্য কিন্তু এখান থেকেই অস্ত গিয়েছিল। এই স্থানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে ভেসে উঠবে যুদ্ধের কিছু মর্মান্তিক দৃশ্য। একদিকে রবার্ট ক্লাইভের 3000 সশস্ত্র ইংরেজ বাহিনী, অন্যদিকে নবাব সিরাজউদ্দৌলার 50,000 সেনাবাহিনী। এই 50,000 সেনাবাহিনীর মধ্যে যদি 10,000 সেনাবাহিনীও ঠিকঠাক মতো যুদ্ধ করত, তাহলে আজকে বাঙালি জাতি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীর দরবারে আত্মপ্রকাশ করতে পারত। 200 বছরের জন্য পরাধীনতার শৃঙ্খলে আমরা কখনোই আবদ্ধ হয়ে পড়তাম না। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীর দরবারে আত্মপ্রকাশ করতে পারতাম। এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি পলাশীর সেই যুদ্ধক্ষেত্রে। 1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলা বাহিনী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এখানে সেই পলাশীর যুদ্ধ হয়েছিল। মির্জাপুর সহ কিছু বেঈমানদের বিশ্বাসঘাতকতার জন্য নবাব সিরাজউদ্দৌলা বাহিনী চূড়ান্তভাবে পরাজয় লাভ করে, মর্মান্তিকভাবে পরাজয় লাভ করে এই পলাশীর যুদ্ধে। আজকে যদি নবাব সিরাজউদ্দৌলা বাহিনী জিততো, অর্থাৎ আমরা বাঙালিরা যদি জিততাম, তাহলে আমাদের বাঙালিদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা হতো। এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা কিছু বেঈমানদের বিশ্বাসঘাতকতার জন্য যুদ্ধে হেরে যেতে পারেন, তবে তিনি আমাদের মনের মধ্যে সারা জীবন অমর হয়ে থাকবেন। আমাদের মনের মণিকোটে চিরজীবন স্মরণীয় হয়ে বেঁচে থাকবেন নবাব সিরাজউদ্দৌলা। পলাশীতে আসলে খালি চোখে দেখার মতো তেমন কিছুই কিন্তু এখানে নেই। রয়েছে নবনির্মিত নবাব সিরাজউদ্দৌলার সেই মূর্তিটি, সাথে রয়েছে পলাশী মনুমেন্ট, আর সাথে দেখতে পাবে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু তোমরা যদি চোখ বন্ধ করো, অনেক কিছুই কিন্তু সাক্ষী হয়ে থাকবে তোমরাও। শুনতে পাবে তরোয়ারির ঝনঝনানি আওয়াজ, সাথে 50,000 সশস্ত্র সেনাবাহিনীর গর্জন, সাথে রক্তক্ষয়ী যুদ্ধ। অনেক কিছুই তোমাদের কল্পনাতে ভেসে উঠবে। আর একটা কথা বলে রাখি, কিছু বছর আগে পর্যন্ত কিন্তু এখানে দেখার মতো কিছু ছিল না। মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান পিপলস ফোরামের উদ্যোগে 2007 সালে 23শে জুন এই বিজয় স্তম্ভগুলোকে কিন্তু নবনির্মাণ করা হয় পলাশীর যুদ্ধের 250 বছর পূর্তি উপলক্ষে। পুরাতন যা কিছু স্তম্ভ ছিল সবই কিন্তু তলিয়ে গেছে ভাগীরথীর গর্ভে। সবই ইতিহাস হয়ে বেঁচে আছে বাঙালির মনের মধ্যে আজও। ইতিহাসের পাতায় পাতায় কিন্তু কথিত আছে নবাব সিরাজউদ্দৌলার 50,000 সেনাবাহিনী ছিল, সাথে ছিল 100টা রণহস্তি, যেখানে 10টা রণহস্তি সমস্ত ক্লাইভের সেনাকে ধ্বংস করে দিতে পারে। আর ক্লাইভের ছিল মাত্র 3000 সশস্ত্র ইংরেজ বাহিনী। সাধারণভাবে আমরাই জয়লাভ করতাম, সেটা কিন্তু আর বলার অবকাশ থাকে না। মির্জাফরের মতো কিছু বেঈমানদের বিশ্বাসঘাতকতার জন্য বাংলার স্বাধীনতার শেষ সূর্যটাও কিন্তু অস্ত চলে গিয়েছিল। আমরা চলে গিয়েছিলাম 200 বছরের জন্য পরাধীনতার অন্ধকারে। এর ফলস্বরূপ আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা, বণিকের মানদণ্ড রূপান্তরিত হয়ে যায় রাজার রাজদণ্ডে। আমরা 200 বছরের জন্য পরাধীনতার অন্ধকারে আবদ্ধ হয়ে যাই, আর কালিমা লিপ্ত হয় বাঙালির ইতিহাস। এখানে এক স্থানীয় দাদার কাছ থেকে শুনে নেব এই পলাশী মনুমেন্ট সম্পর্কে কিছু ওপিনিয়ন। তো চলো একটু শোনা যাক। দাদা কিছু বলো। হ্যাঁ, বলছি এটা আমাদের সবারই জানা, পলাশী একটা ঐতিহাসিক স্থান। আশেপাশের লোক এখানকার সবারই মানে কম বেশি জানে, তবুও বলছি যে এটা আমাদের একটা স্মৃতি। যেহেতু ইংরেজের সাথে আমাদের
নবাব সিরাজদৌল্লার যে যুদ্ধ হয়েছিল সেটা পলাশীর আমতলা, সেই আমতলা এটা, এবং সামনেই একটা স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে, যে পলাশী ব্যাটেল অফ ফিল্ড পলাশী। আমরা এখন যাচ্ছি পলাশী ব্যাটেল অফ ফিল্ডে, যেখানে এক্স্যাক্টলি পলাশীর যুদ্ধ হয়েছিল। চারিদিক বন জঙ্গলে ঢেকে গেছে, কিছুরই আর অস্তিত্ব নেই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পলাশীর স্মৃতি বিজড়িত সেই যুদ্ধভূমিতে। এই ভূমিতেই কিন্তু পলাশীর যুদ্ধ হয়েছিল। আর এই মাঠের মাঝখানে স্মৃতিস্তম্ভগুলো মূলত নির্মাণ করা হয়েছে পলাশীর যুদ্ধের বীর সেনানায়ক মদনলাল মীরমোহনের স্মৃতি উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ ইতিহাসের কিন্তু কোনো রকম ভাবে সংরক্ষণ হচ্ছে না, ইতিহাস কিন্তু মাঠের মাঝখানে পড়ে আছে। হায় নবাব সিরাজউদ্দৌলা, তিনি কখনোই ভাবতে পারেনি পলাশীর যুদ্ধে তার এরকম ভাবে মর্মান্তিক পরাজয় হবে। কিছু বেঈমানদের বিশ্বাসঘাতকতা আজকে এই পরাজয় এনে দিয়েছিল। কিছু বেঈমানদের ব্যক্তিগত স্বার্থ এখানে সব থেকে বড় হয়ে দাঁড়ায়। বাংলা মায়ের সাথে তারা বেঈমানি করে। একটা মির্জাপুর আলী খান ছিল না সেখানে, হাজার হাজার মির্জাপুর ছিল সেখানে। আপামর বাঙালির সাথে বেঈমানি করে, বাংলাকে বিক্রি করে দেয় বিদেশি বেনিয়াদের হাতে। আমরা যেহেতু শীতের মৌসুমে পলাশীতে এসেছি, তাই দেখতে পেলাম কত সংখ্যক টুরিস্ট এখানে পিকনিক করতে এসছে। চাইলে তোমরাও কিন্তু এখানে পিকনিক করতে আসতে পারো। আর এই কটেজগুলোর ভাড়া কিন্তু খুবই কম, কারণ এই কটেজগুলো কিন্তু সরকারি কটেজ। গ্রাম্য পরিবেশের মধ্যে কটেজগুলো কিন্তু খুবই সুন্দর। এখানকার ট্যুরিস্টদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। এখানকার ট্যুরিস্টদের জন্য রয়েছে সেই কটেজ, পশ্চিমবঙ্গ সরকারের সেই কটেজ। এখানে আসলে খুব কম পয়সার বিনিময়ে থাকতে এবং খেতে পারবে। তো আর কি ভাবছো, একদিনে ঘোরার মোক্ষম জায়গা হচ্ছে পলাশী। তো আর কিছু না ভেবে চলে আসতে হবে পলাশীতে ইতিহাসের সন্ধান করতে। বাড়িতে ফেরার পথেই পলাশী স্টেশনের পাশেই দেখতে পেলাম ত্রিদেবেশ্বর একটি পুরাতন মন্দির। স্থানীয় লোকজনের কাছ থেকে যেটুকু জানতে পারলাম, মন্দিরটা নাকি 200 বছরেরও বেশি পুরনো। পুরাতন মন্দিরটা ভেঙে যায়, সেই কারণে বাবার ভক্তরা নতুন মন্দিরটিকে নির্মাণ করে দিয়েছে। ঘড়িতে অলরেডি 4টে বাজে, মন্দিরের গেটও কিন্তু বন্ধ হয়ে গেছে, তাই মন্দিরের বিগ্রহটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যেটুকু পারবো বাইরে থেকে মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তো দেখতে থাকো। আজকের এই ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন। এই ব্লগের কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে এরকমই ঝা চকচকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সাথে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো ইয়োর টুকুন ভাই। টাটা।